নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ইছামতি। এখন শোনাচ্ছি উপন্যাসটির তৃতীয় পর্ব। নীলকুঠির বড় সাহেবের কামরায় দেওয়ান রাজারামের ডাক পড়েছিল। সম্প্রতি তিনি হাত জোড় করে বড় সাহেবের সামনে দাঁড়িয়ে। বড় সাহেব কাঠে খোদা পাইপ খেতে খেতে বললেন, তোমার কাজ ঠিকমতো হইতেছে না, তবু কি সুন্দর চেহারা। আজ কি হতো আর একটু হলে? কেন হুজুর? নীলের চাষ এবার এত লো ফিগার কম হইল কিভাবে? হুজুর মাপ করেন তো, ঠিক কথা বলি। সেবার সেই রাহাতুনপুরীর কাণ্ড কারখানার পর। শিপটন হঠাৎ টেবিলের ওপর দুম করে ঘুষি মেরে বললেন, ও সব শুনিতে চাই না। কাজ চাই, কাজ। 200 বিঘা জমিতে এবছর নীল বুনতে হইবে, বুঝিলে? বাজে কথা শুনিতে চাই না। হুজুর, মিস্টার ডংকিনসন বদলি হইয়া গেল, নতুন ম্যাজিস্ট্রেট আসিল। ই আমাদের দলে আছেন। নীলের ডাডন এবছর আরম্ভ করিতে হইবে। ফিগার চাই। ডাডনের খেটা রোজ আমাকে দেখাইবে। হুজুর। শ্রীরাম মুচি এ সময়ে সাহেবের কফি নিয়ে ঘরে ঢুকল। তাকে দেখে রাজারাম বললেন, হুজুর, এ লোককে জিজ্ঞেস করুন। এদের চরপাড়া গ্রামে মুচিপাড়ার লোকে কিছুতেই নীলবুন্তি দেবে না। আপনি জিজ্ঞেস করুন ওকে। সাহেব শ্রীরাম মুচিকে বললেন, কি কোটা আছে? শ্রীরাম বড় সাহেবের পেয়ারের খানসামা। বড় সাহেবকেও সে ততটা সম্ভ্রম ও ভয়ের চোখে দেখে না। অন্য লোকের কথা বলাই বাহুল্য। সে বললে, কথা সবই ঠিক। কি ঠিক? গোলু আর হংস দল বেঁকিয়েছে হুজুর, নীলের দাগ মারতি দেবে না। শিপটন রেগে উঠে দেওয়ালের দিকে চেয়ে বললেন, মুচি পাড়ার জমি সব দাগ লাগাও, টুডে, আজই। আমি ঘোড়া করিয়া দেখিতে যাইব। শ্যামচাঁদ ভুলিয়া গেল, রামও মুচি লিডার হইয়াছে, তাহাকে সোজা করিবে। এই সময়ে শ্রীরাম মুচি হাত জোড় করে বললে, সাহেব, আমার 3 বিঘে মুসুরি আছে, রবিখন্দ। আমার ওটা দাগ যেন না দেন দেওয়ানজি। রামু সর্দারের বাড়ি আমি যাইনে, তার ভাত খাইনে। আচ্ছা, গ্রান্টেড, মঞ্জুর হইল। দেওয়ান, ইহার জমি বাদ পড়িল। রাজারাম বললেন, হুজুরের হুকুম। আচ্ছা যাও, প্রসন্ন আমিন তোমার সাথে যাইবে, হরিশ আমিন নয়। হুজুরের হুকুম। প্রসন্ন চক্রবর্তী নিজের ঘরে ভাত রাঁধছিল। দেওয়ান রাজারাম ঘরে ঢুকতেই প্রসন্ন তাড়াতাড়ি উঠে দাঁড়াল। তবু ভালো, কিছুক্ষণ আগে তার এই ঘরেই নবু গাজীদের দল এসেছিল। নীলের দাগ কিছু কম করে যাতে এবছর তাদের গায়ে দেওয়া হয় সেজন্য অনুরোধ জানাতে। শুধু হাতেও তারা আসেনি। আর একটু বেশিক্ষণ ওরা থাকলে ধরা পড়ে যেতে হতো। ঘুঘু রাজারামের চোখ এড়াতো না কিছুই। রাজারাম বললেন, কি ভাত হচ্ছে? আসুন আজ্ঞে। হ্যাঁ। শিগগির চলো চক্কর্তি, মুচিদের আজ শেষ করিয়া আসতে হবে। বড় সাহেব রেগে আগুন, আমারে ডেকে পাঠিয়েছিল। একটা কথা বলবো, রাগ করবেন না কি? দাগ শেষ। সে কি? প্রসন্ন চক্রবর্তী ভাতের হাত ধুয়ে গামছা দিয়ে মুছে ঘরের কোণের টিনের ক্ষুদ্র প্যাঁটরাটা খুলে দাগ নকশার বই ও ম্যাপ বার করে হাত দিয়ে দেখিয়ে বললে, 7 পাখি জমি এই, 2 পাখি জমি এই, আর এই 1.5 পাখি। রাজারাম প্রশংসমান দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললেন, বাহ, কবে করলে? রবিবার, রাত দুপুরের পর। সঙ্গে কে ছিল? করিম লেঠেল আর আমি। রিপোর্ট করনি কেন? আগে জানাতে হয় সব কথা, তাহলে বড় সাহেবের কাছে আমাকে মুখ খেতে হতো না। যাও।
কিছু মনে করবেন না দেওয়ানজি, কেন বলিনি শুনুন। ভরসা পাইনি, ঠিক বলছি। রাহাতুনপুরের সেই ব্যাপারের পর আর কিছু। সে ভয় নেই, ম্যাজিস্ট্রেট বদলে গিয়েছে, বড় সাহেব নিজে বললে আমাকে। কিন্তু সেদিন সকালেই চরপাড়ায় গোলমাল বাঁধল। পাইক এসে খবর দিলে চরপাড়ার প্রজারা দাগ উপড়ে ফেলেছে। রাজারাম রায় বড় সাহেবকে কথাটা জানালেন না। তার দূর সম্পর্কের সেই ভাইপো রামকান্ত রায়, যে কলকাতার আমুটি কোম্পানির হৌসে নকল নবিশি করে এবং যে অদ্ভুত কলের গাড়ি ও জাহাজের কথা বলেছিল, সে নীলকুঠিতে এসেছিল দেওয়ানের সঙ্গে দেখা করতে। প্রসন্ন চক্রবর্তী আমিন যে কাজ একা করে এসেছে, তাতে দেওয়ান রাজারাম নিজেও কিছু ভাগ বসাতে চান। রিপোর্ট সেইভাবেই লিখছিলেন। প্রসন্ন চক্রবর্তীকে অবশ্যই হাওয়া করে দিচ্ছিলেন একেবারে। রাজারাম তখনই ঘোড়া ছুটিয়ে বেরুলেন চরপাড়ার দিকে। সেখানে এক বটতলায় বসে একে একে সমস্ত মুচিদের ডাকলেন। যার যত জমিতে আগে দাগ ছিল, তার চেয়ে বেশি দাগ স্বীকার করিয়ে টিপসই নিলেন প্রত্যেকের। কারো কোনো কথা শুনলেন না। রামু সর্দারকে ডেকে বললেন, এবার 5 পোতার বাঁওড়ে বাঁধাল দিয়েছিলে তুমি? আগে হ্যাঁ রায় মশাই, ফি বছর মোর বাঁদাল পড়ে। রামু সর্দারের বুক কেঁপে গেল। দেওয়ানজিকে সে চেনে। ঘোড়ায় উঠবার সময় সে দেওয়ানকে বললে, মোর কি দোষ হইছে? অপরাধ নেবেন না যদি কেউ কিছু বলে থাকে। দেওয়ানজি ঘোড়ায় চেপে উড়ে বেরিয়ে গেলেন। সন্ধ্যের পর 5 পোতার বাঁওড়ের বাঁধালে রামু সর্দার বসে তামাক খাচ্ছে আর 4-5 জন নিকিরি ও চাষিদের সঙ্গে কথাবার্তা বলছে। এমন সময়ে হঠাৎ কোথা থেকে 8-10 জন লোক এসে ওর বাঁধাল ভাঙতে আরম্ভ করলে। রামু সর্দার খাড়া হয়ে উঠে বললে, কে কে বাঁধালে হাত দেয় কোন সমুন্দির ভাই রে? করিম লাঠিয়াল এগিয়ে এসে বললে, তোর বাবা। তবে রে? রামু সর্দার বাগদি পাড়ার মোড়ল, দুর্বল লোক নয় সে। লাঠি হাতে সে এগিয়ে যেতেই করিম লাঠিয়ালের লাঠি এসে পড়ল ওর মাথায়। রামু সর্দার লাঠি ঠেকিয়ে দিতেই করিম হুঙ্কার দিয়ে বলে উঠল, সামলাও। আবার ভীষণ বাড়ি। রামু সর্দার ফিরিয়ে দিলে বাড়ি। সাব্বাস, সামলাও। রামু সর্দার ফাঁক খুঁজছিল। বিজয় গর্বে অসতর্ক করিম লাঠিয়ালের মাথার দিকে খালি ছিল। বিদ্যুৎ বেগে রামু সর্দার লাঠি উঠিয়ে বললে, তুমি সামলাও। সঙ্গে সঙ্গে রামুর লাঠি ঘুরে গেল বোঁ করে ওর বাঁকা আড় করা লাঠির ওপর দিয়ে। বেল ফাটার মতো শব্দ হলো। করিম পেঁপে গাছের ভাঙা ডালের মতো পড়ে গেল বাঁধালের জালের খুঁটির পাশে। কিন্তু রামু সামলাতে পারলে না, সেও হুমড়ি খেয়ে পড়ে গেল। অমনি করিম লাঠিয়ালের সঙ্গী লাঠিয়ালরা দুধ দাঁড় করে লাঠি চালালে ওর ওপর, যতক্ষণ রামু শেষ না হয়ে গেল। রক্তে বাঁধালের ঘাস রাঙা হয়েছিল তার পরদিন সকালেও। চাপ চাপ রক্ত পড়েছিল ঘাসের ওপর, পথযাত্রীরা দেখেছিল। বাঁধালের চিহ্নও ছিল না তার পরদিন সেখানে। বাঁশ ভেঙে চুরে দিয়ে চলে গিয়েছিল লাঠিয়ালের দল। এই বাঁধালের খুব কাছে রামকানাই চক্রবর্তী কবিরাজ একা বাস করতেন একটা খেজুর গাছের তলায় মাঠের মধ্যে। রামকানাই অতি গরিব ব্রাহ্মণ। ভাত আর সোদালি ফুল ভাজা, এই তার সারা গ্রীষ্মকালের আহার। যতদিন সোদালি ফুল ফোটে বাঁওড়ের ধারের মাঠে। কবিরাজি জানতেন ভালোই, কিন্তু এ পল্লীগ্রামে কেউ পয়সা দিত না। খাওয়ার জন্য ধান দিত রোগীরা। তাও শ্রাবণ মাসে অসুখ সারল তো আশ্বিন মাসের প্রথমে নতুন আউশ উঠলে চাষির বাড়ি বাড়ি এ গাঁয়ে ও গাঁয়ে ঘুরে সে ধান নিজেকেই সংগ্রহ করতে হতো তাকে। রামকানাই খেজুরতলায় নিজের ঘরটিতে বসে দাশু রায়ের পাঁচালি পড়ছিলেন। এমন সময়ে হইচই শুনে তিনি বই বন্ধ করে বাইরে এসে দাঁড়ালেন। তারপর আরও এগিয়ে এসে দেখতে পেলেন নীলকুঠির কয়েকজন লাঠিয়াল বাঁধালের বাঁশ খুলছে। একটু পরে শুনতে পেলেন কারা বলছে খুন হয়েছে। রামকানাই ফিরে আসছেন নিজের ঘরে। তার পাশ দিয়ে
হারু নিকিরি আর মনসুর নিকিরি দৌড়ে পালিয়ে গেল। রামকানাই বললেন, ও হারু, ও মনসুর, কি হয়েছে, কি হয়েছে? তাদের পেছনে অন্ধকারে পালাচ্ছিল হজরত নিকিরি। সে বললে, কে কবিরাজ মশাই? ওদিকে যাবেন না, রামু বাগদিকে নীলকুঠির লেটেলরা মেরে ফেলে দিয়ে বাঁধা লুট করছে। রামকানাই ভয়ে এসে ঘরের দোর বন্ধ করে দিলেন। একটা খুব আশ্চর্য ব্যাপার ঘটল এই উপলক্ষে, খুনের চেয়েও বড়, হাঙ্গামার চেয়েও বড়। পরদিন সকালে চারিদিকে হইচই বেঁধে গেল। নীলকুঠির লোকেরা 5 পোতার বাঁধাল ভেঙে গুড়িয়ে দিয়েছে, রামু সর্দারকে খুন করেছে। দলে দলে লোক দেখতে গেল ব্যাপারটা কি। অনেকে বললে, নীলকুঠির সাহেব এবার জলকর দখল করবে বলে এরকম করছে। অনেকে রাজারামের বাড়ি গেল। দেওয়ান রাজারাম আশ্চর্য হয়ে বললেন, খুন? সে কি কথা? আমাদের কুটির কোনো লোক নয়, বাহিরের লোক হবে। রামু বাগদি ছিল বদমাইশের নাজির, তার আবার শত্রুর অভাব? তুমিও যেমন, যা কিছু হবে অমনি নীলকুঠির ঘাড়ে চাপালেই হলো। বড় সাহেব রাজারামকে ডেকে বললে, খুনের কটা কি শুনিতেছি, কে খুন করিল? রাজারাম বললেন, আমাদের লোক নয় হুজুর, তার শত্রু ছিল অনেক, রামু বাগদির। কে খুন করেছে আমরা কি জানি। আমাদের লাঠিয়াল গিয়েছিল কি না? না হুজুর। পুলিশের কাছে এই কটা প্রমাণ করিতে হইবে। পুলিশ তদন্তের পূর্বে রামকানাই কবিরাজের ডাক পড়ল রাজারামের বাড়ি। রাজারাম তাকে বলে দিলেন এই কথা তাকে বলতে হবে। বুনোপাড়ার লোকেদের রামুকে খুন করতে তিনি দেখেছেন। রামকানাই চক্রবর্তী বললেন, একেবারে মিথ্যে কথা কি করে বলি রায় মশাই? বলতে হবে, বেশি ফ্যাচ ফ্যাচ করবেন না, যা বলা হচ্ছে তাই করবেন। আগে এই তো বিপদে ফেললেন রায়মশাই, আপনাকে পান খেতে দেবো কুটি থেকে। রাম রাম, ও কথা বলবেন না, পয়সা নিয়ে ও কাজ করব না। তদন্তের সময়ে রামকানাইয়ের ডাক পড়ল। দারোগা নীলকুঠির অনেক নুন খেয়েছে। সে অনেক চেষ্টা করলে রামকানাইয়ের সাক্ষ্য ওলট পালট করে দিতে। রামকানাইয়ের এক কথা, নীলকুঠির লাঠিয়ালদের তিনি বাধাল থেকে পালাতে দেখেছেন। রামু সর্দারের মৃতদেহ তিনি দেখেছেন, তবে কে তাকে মেরেছে তা তিনি দেখেননি। দারোগা বললে, বুনোপাড়ার সঙ্গে ওর বিবাদ ছিল জানেন? না দারোগা মশাই। বুনোপাড়ার কোনো লোককে সেখানে দেখেছিলেন? না। ভালো করে মনে করুন। না দারোগা মশাই। যাবার সময় দারোগা রাজারাম রায়কে ডেকে বলে গেল, দেওয়ানজি, কবিরাজ বুড়ো বড় তেঁদোড়, ওকে হাত করার চেষ্টা করতে হবে। ডাবের জল খাওয়ান বেশি করে। রামকানাইকে নীলকুঠিতে ডেকে নিয়ে যাওয়া হলো পাইক দিয়ে। প্রসন্ন চক্রবর্তী আমিন বললে, কবিরাজ মশাই, বড় সাহেব বাহাদুর বলেছেন আপনাকে খুশি করে দেবেন। শুধু কি চান বলুন, বড় সন্তুষ্ট হয়েছেন আপনার ওপর। আমি আবার কি চাইব, গরিব বামুন, যা দেন তিনি। তবুও বলুন কি আপনার, মানে ধরুন টাকা কড়ি কি ধান? ধান দিলে খুব ভালো হয়, তাই আমি বলছি দেওয়ানজির কাছে। রামকানাই চক্রবর্তীকে তারপর নিয়ে যাওয়া হলো ছোট সাহেবের খাস কামরায়। রামকানাই গরিব ব্যক্তি, সাহেব সুবোর আবহাওয়ায় কোনোদিনও আসেননি। কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলেন। ছোট সাহেব পাইপ মুখে বসেছিল। কড়া সুরে বললে, এদিকে এসো। আগে সাহেব মশাই, নমস্কার হই। তুমি কি করো? আগে কবিরাজি করি। বেশ, কুঠিতে কবিরাজি করবে? আগে কার কবিরাজি সাহেব মশাই? আমাদের। সে আপনাদের অভিরুচি, যা বলবেন তা করব বই কি। তাই করবে? আগে কেন করব না? মাসে তোমায় 10 টাকা করে দেওয়া হবে তাহলেই। রামকানাই চক্রবর্তী নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। 10 টাকা? মাসে 10 টাকা আয় তো দেওয়ান মশাইদের মতো বড় মানুষের রোজগার। আজ হঠাৎ এত প্রসন্ন হলেন কেন এরা?
রামকানাই কবিরাজ বললেন, 10 টাকা সাহেব মশাই? হ্যাঁ, তাই দেওয়া হবে। রাজারামকে ডেকে ধূর্ত ছোট সাহেব বলে দিলে, এই লোকের কাছে একটা চুক্তি করে লেখাপড়া হোক। 10 টাকা মাসে কবিরাজির জন্য কুঠির ক্যাশ থেকে দেওয়া হবে। 10টা টাকা দিয়ে দাও 1 মাসের আগাম। বেশ হুজুর। পরদিন রামকানাইয়ের আবার ডাক পড়ল নীলকুঠিতে। আগের দিন বিকেলে টাকা নিয়ে চলে এসেছেন হৃষ্টমনে। আজ সকালে আবার কিসের ডাক? দেওয়ান রাজারামের সেরেস্তায় গিয়ে হাজিরা দিতে হলো রামকানাইকে। দেওয়ান বললেন, তাহলে তো আপনি এখন আমাদের লোক হয়ে গেলেন। রামকানাই বিনীতভাবে জানালেন, সে তাদের কৃপা। না না, ওসব নয়। আপনি ভালো কবিরাজ, আমাদেরও দরকার। 10 টাকা পেয়েছেন? আগে হ্যাঁ। একটা কথা, সব তো হলো, নীলকুঠির নুন তো খেলেন, এবার যে তার গুণ গাইতে হবে। আগে মহানুভব বড় সাহেব, ছোট সাহেব আর দেওয়ানজির গুণ সর্বদাই গাইব। গরিব ব্রাহ্মণ, যা উপকার আপনারা করলেন। ও কথা থাক, সেই খুনের মোকদ্দমায় আপনাকে আমাদের পক্ষে সাক্ষী দিতে হবে। এই উপকারটা আপনি করুন আমাদের। রামকানাই আকাশ থেকে পড়লেন। সে কি? সে তো মিটে গিয়েছে। যা বলবার পুলিশের কাছে বলেছি, আবার কেন? তা নয়, আদালতে বলতে হবে। আপনাকে আমরা সাক্ষী মানব। আপনি বলবেন, বুনো পাড়ার ভন্তে বুনো, ন্যাংটা বুনো, ছিকিষ্ট বুনো আর বাতিরাম বুনোকে আপনি লাঠি নিয়ে পালিয়ে যেতে দেখেছেন। কিন্তু তা তো দেখিনি দেওয়ান মশাই। না দেখেছেন, নাই দেখেছেন, বোকার মতো কথা বলবেন না। নীলকুঠির মাইনে বাঁধা কবিরাজ আপনাকে করা হলো। সাহেব মেমে রোগ সারালে বকশিস পাবেন কত? 10 টাকা মাসে তো বাঁধা মাইনে হয়েছে। একটা ঘর কাল আপনার জন্যই দেওয়ানো হবে। বড় সাহেব বলেছে, আপনি তো আমাদের নিজের লোক হয়ে গেলেন। আমাদের পক্ষ টেনে একটা কথা, ওই একটা কথা, ব্যাস হয়ে গেল। আপনাকে আর কিছু বলতে হবে না। ওই একটা কথা আপনি বলবেন, অমুক অমুক বুনোকে দৌড়ে পালাতে আপনি দেখেছেন। রামকানাই বিষণ্ণ মুখে বললেন, তা 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 নয়, বলতে হবে। আপনি কি চান? বড় সাহেব বড় ভালো নজর দিয়েছে আপনার ওপর। যা চান তাই দেবে। আপনার উন্নতি হয়ে যাবে এবার। রাজারাম আরও বললেন, তাহলে যান এখন। নীলকুঠির ঘোড়া দিতাম, কিন্তু আপনি তো চড়তে জানেন না। গরুর গাড়িতে যাবেন? রামকানাই খুব বিনীতভাবে হাত জোড় করে বললেন, দেওয়ান মশাই, আমি বড় গরিব, আমারে মুশকিলে ফেলবেন না। আদালতে দাঁড়িয়ে হলফ করে তবে সাক্ষী দিতে হয় শুনেছি। আগে আমি সেখানে মিথ্যে কথা বলতে পারবো না। আমায় মাফ করুন দেওয়ান মশাই। আমার বাবা ত্রিসন্ধ্যা না করে জল খেতেন না, কখনো মিথ্যে বলতে শুনিনি। আমি বংশের কুলাঙ্গার, তাই কবিরাজি করে পয়সা নিই। বিনামূল্যে রোগ আরোগ্য করা উচিত। জানি সব, কিন্তু বড় গরিব, না নিয়ে পারিনে। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা আমি বলতে পারবো না দেওয়ান মশাই। দেওয়ান রাজারাম রেগে উত্তর দিলেন, এটা বড় ধরিবাজ। এটারে চুনের গুদামে পুড়ে রেখো আজ রাত্রিরই। চাপুনির জল খাওয়ালি যদি জ্ঞান হয়। তাতেও যদি না সারে, তবে শ্যাম চাঁদ আছে জানো তো। পাইক নফরমুচি কাছে দাঁড়িয়ে বললে, চলুন ঠাকুর মশাই। কোথায় নিয়ে যাবা? চুনের গুদমে নিয়ে যাতি বলছেন দেওয়ানজি, শুনলেন না? আপনি ব্রাহ্মণ দেবতা, গায়ে হাত দেব না, দিলি আমার মহা পাপ হবে। আপনি চলুন এগিয়ে। কোন দেখি? আমার পেছনে পেছনে আসুন। কিছু দূর যেতেই রাজারাম পুনরায় রামকানাইকে ডেকে বললেন, তাহলে চুনের গুদামেই চললেন? সে জায়গাটাতে কিন্তু নাকে কাঁদতে হবে গেলে। আপনি ভদ্রলোকের ছেলে, তাই বললাম। তবে আমারে কেন সেখানে পাঠাচ্ছেন দেওয়ান মশাই? পাঠাবেন না।
আমার তো পাঠানোর ইচ্ছে নয়। আপনি যে এত ভদ্রলোক হয়ে কুটির মাইনে বাঁধা কবিরাজ হয়ে আমাদের একটা উপকার করবেন না, তা না। হলপ করে মিথ্যি বলতে পারবো না, হতে পতিত হতে হয়। তবে চুনের গুদামে ওটো গিয়ে। যাও নফর, চাবি বন্ধ করে এসো। রাত প্রায় 10টা। দেওয়ান রাজারাম একা গিয়ে চুনের গুদামের দরজা খুললেন। রামকানাই কবিরাজ ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছেন। নীলকুঠির চুনের গুদাম শয়নঘর হিসেবে খুব আরামদায়ক স্থান নয়। চুনের গুদামের সঙ্গে চুনের সম্পর্ক তত থাকে না যত থাকে বিদ্রোহী প্রজা ও কৃষকের। বড় সাহেবের ও নীলকুঠির স্বার্থ নিয়ে যার সঙ্গে বিরোধ বা মতভেদ, সে চুনের গুদামের যাত্রী। এই আলো বাতাসীন দুটো মাত্র ঘুলঘুলিওয়ালা ঘরে তাকে আবদ্ধ থাকতে হবে ততক্ষণ যতক্ষণ বড় সাহেব বা ছোট সাহেব অথবা দেওয়ানজির মর্জি। চুনের গুদামের বাইরে একটা বড় মাদার গাছ ছিল। একবার রাসমণিপুরের জনৈক দুর্দান্ত প্রজা ঘুলঘুলি দিয়ে বার হয়ে মাদার গাছের নিচু ডাল ধরে ঝুলে পালিয়ে গিয়েছিল বলে তৎকালীন বড় সাহেব জন সাহেবের আদেশে গাছটা কেটে ফেলা হয়। চুনের গুদামে ইতিপূর্বে একজন প্রজা নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল ভূত দেখে। রাজারামের মনে ভূতের ভয়টা একটু বেশি। একলা কখনো তিনি এত রাত্রে চুনের গুদামে আসতেন না। আসবার আগে তার গাটা ছমছম করছিল। এখন রামকানাইকে দেখে তিনি মনে একটু সাহস পেলেন। হোক না ঘুমন্ত, তবুও একটা জলজ্যান্ত মানুষ তো বটে। দেওয়ানজি ডাক দিলেন, ও কবরেজ মশাই, ও কবরেজ। রামকানাই চমকে ধড়মড় করে উঠে বসে বললেন, কে? ও দেওয়ান মশাই, আসুন আসুন। বলেই এমন ব্যস্ত হয়ে পড়লেন তাকে বসবার ঠাঁই দিতে, যেন রাজারাম তার বাড়িতে আজ রাতের বেলা অতিথি রূপে পদার্পণ করেছেন। রাজারাম বললেন, থাক থাক, বসবার জন্য আসিনি, আমার সঙ্গে চলুন। কোথায় দেওয়ান মশাই? চলুন না। তাহা চলুন, তবে এমন করে ঘরে আমায় পড়বেন না দেওয়ান মশাই। বড় মশা, কামড়ে আমারে খেয়ে ফেলে দিয়েছে একেবারে। আপনার গেরোর ফের, নইলে আজ আপনি নীলকুঠির কবিরাজ, আপনাকে এখানে আসতে হবে কেন? যাক, যা হবার হয়েছে, এখন চলুন আমার সঙ্গে। যেখানেই নিয়ে যান, যেন একটু ঘুমোতে পারি। মত বদলেছে? না দেওয়ান মশাই, হাত জোড় করে বলছি, আমারেও অনুরোধ করবেন না। আমি কবিরাজ লোক, কারো অসুখ দেখলি নিজে গাছ গাছড়া তুলে এনে বড়ি করে দেব, নিজের হাতে পাচন সেদ্ধ করব, সে কাজে ত্রুটি পাবেন না। কিন্তু ওসব মামলা মোকদ্দমার কাজে আমারে জড়াবেন না, দোহাই আপনার। রামকানাই সরল লোক, নীলকুঠির সাহেবদের ক্রিয়াকলাপ কিছুই জানতেন না, বা সাহেবদের চেয়েও তাঁদের এইসব নন্দীভৃঙ্গির দল যে এককাঠি সরেস, তারা যে রাত-দুপুরে সাহেবদের হুকুমে ও ইঙ্গিতে বিনা দ্বিধায় অম্লান বদনে জলজ্যান্ত মানুষকে খুন করে লাশ গাজীপুরের বিলে পুঁতে রেখে আসতে পারে, তাই বা তিনি কোন চরক সুশ্রুতের পুঁথিতে পড়বেন? ছোট সাহেব একটা লম্বা বারান্দায় বসে নীলের বান্ডিলের হিসেব করছিলেন। এইসব বান্ডিল বাঁধা নীল কলকাতা থেকে আমুটি কোম্পানির বায়না করা। দিন তিনেকের মধ্যে তাদের তরফ থেকে হোস ম্যানেজার রবার্ট সাহেব এসে নীল দেখবে। ছোট সাহেব নীলের বান্ডিলের তদারক করছে এই জন্যেই। সেখানে দাঁড়িয়ে আছে প্রসন্ন আমিন, সে খুব ভালো নীল চেনে, এবং জমানবিশ কালাই গাঙ্গুলি। পেছনে দাঁড়িয়ে আছে সহিস ভজামুচি। দেওয়ানকে দেখে ছোট সাহেব বলে উঠল, আরে দেওয়ান, এসো এসো। তুমি বলো তো 363 নম্বর আকাইপুরীর নীলের বান্ডিলের সঙ্গে দেউলে ঘোঘা শরাবপুরীর নীল মিশবে? আসল কথা, এরা নীল ভালো মন্দতে মেশাচ্ছে। সব মাঠের নীল ভালো হয় না। যারা এদের মধ্যে বিশেষজ্ঞ, তারা নীল দেখে বলে দেবে। বলে দেবে তার শ্রেণী, বলে দেবে এ নীলের সঙ্গে ও নীল মিশিও না। আমুটি কোম্পানির দালাল ধরে ফেলে দেবে।
দেওয়ান বললে, খুব মিশবে। এবছর আর কালীবর দালাল আসবে না। রবার্ট সাহেব কিছু বোঝে না। ঘোঘা আর আমাদের মোল্লাহাটি 5 পোতার নীল মিশিয়ে দিলি কেউ ধরতে পারবে না। এই এনেছি হুজুর, আমাদের সেই কবিরাজ। ছোট সাহেব রামকানাইয়ের দিকে চেয়ে বললেন, চুনের গুদাম কিরকম লাগলো? রামকানাই হাত জোড় করে বললে, সাহেব মশাই নমস্কার আজ্ঞে। চুনের গুদাম কেমন জায়গা? দেওয়ান রাজারাম জিভে একটা শব্দ করে হাত দুখানা তুলে বললে, হুজুর, আপনি বললেন কিরকম জায়গা, কবিরাজ তার কি জানে, সেখানে ঢুকে ঘুমোতি লেগেছে। হ্যাঁ, ঘুমোচ্ছিলে? তাহলে খুব আরামের জায়গা বলে মনে হয়েছে। দেখছি, আর কদিন থাকতে চাও? আগে সাহেব মশাই কি বলছেন আমি বুঝতে পারছি নে। খুব বুঝেছ, তুমি ঘুঘু লোক। ন্যাকা সাজলে জন ডেভিড তোমায় ছাড়বে না। মোকদ্দমায় সাক্ষী দেবে কিনা বলো। যদি দাও, তোমাকে আরো 10 টাকা এক্ষুনি মাইনে বাড়িয়ে দেব। কেমন, রাজি? কোনো কথা বলতে হবে না। তুমি বুনো পাড়ার ছিকিষ্ট বুনো আর 2-1 লোককে লাঠি হাতে চলে যেতে দেখে বলবে, রাজি? আগে সাহেব মশাই। ও সাহেব মশাই বলা খাটবে না, সাক্ষী দিতে হবে। তোমার উন্নতি করে দেব। এখানে বাঁধা মাইনের কবরেজ হবে। 20 টাকা মাইনে ধরে দিও দেওয়ান, জুন মাস থেকে। দেওয়ান রাজারাম তক্ষুনি পাখি পড়ার মতো বলে উঠলেন, যে আজ্ঞে হুজুর। বেশ, নিয়ে যাও, কবিরাজ রাজি আছে। নিয়ে যাও ওকে। প্রসন্ন আমিন, তোমার ঘরে শোবার জায়গা করে দিতে পারবে না কবিরাজের? প্রসন্ন আমিন তটস্থ হয়ে তড়াক করে লাফিয়ে উঠে বললে, হ্যাঁ হুজুর, আমার বিছানা পাতাই আছে, তাতেও উনি শুতে পারেন না হয়। রামকানাইয়ের মুখ শুকিয়ে গিয়েছে, জলতেষ্টায় তার জিভ জড়িয়ে এসেছে। কিন্তু নীলকুঠিতে সাহেবের ও মুচির ছোঁয়া জল তিনি খাবেন, কারণ এইমাত্র দেখলেন বেহারা শ্রীরাম মুচি ছোট সাহেবের জন্য কাচের বাটি করে মদ নিয়ে এলো। সত্যি জাতের ছোঁয়াছুঁই এখানে না। এসব ব্রাহ্মণদেরও দেখছি এখানে জাত নেই। এখানে কবিরাজি করতে হলে জল খাবেন না এখানকার, শুধু ডাব খেয়ে কাটাতে হবে। প্রসন্ন আমিন বললে, তাহলে চলুন কবিরাজ মশাই, রাত হয়েছে। দেওয়ান রাজারাম পাকা লোক, তিনি এই সময় বললেন, তাহলে কবিরাজ মশাইয়ের সাক্ষী দেওয়া ঠিক হলো তো? প্রসন্ন আমিন রামকানাইয়ের দিকে চাইলে। রামকানাই বললে, সাহেব মশাই, তা আমি কেমন করে দেব? সে আগেই বললাম তো দেওয়ান মশাইকে। ছোট সাহেব চোখ গরম করে বললে, সাক্ষী দেবে না? না সাহেব মশাই, মিথ্যে কথা বলতে আমি পারবো না। দোহাই আপনার, হাত জোড় করছি আপনার কাছে। আমার বাবা ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত। হ, তুমি এমনি শায়েস্তা হবে না। তোমার মা তার ঠিক এমনি হবে না। ভজা, নফরকে ডাক দাও, 10 ঘা শ্যামচাঁদ কষে দিক। নফর মুচি লম্বা জোয়ান মিশকালো লোক। সে অনেক লোককে নিজের হাতে খুন করেছে। কুঠির বাইরে আশেপাশের গ্রামে নফরকে সবাই ভয় করে। নফর বোধহয় ঘুমোচ্ছিল। ভজার পেছনে পেছনে সে চোখ মুছতে মুছতে এলো। ছোট সাহেব রামকানাইয়ের দিকে চেয়ে বললেন, কেমন লাগবে শ্যামচাঁদ? আগে সাহেব মশাই, তাহলে আমি মরে যাব। আমারে মারতে বলবেন না। আষাঢ় মাসে বাত শ্লেষ্ম হয়ে আমার শরীর বড় দুর্বল। মরে গেলে তাতে আমার কিছুই হবে না। নিয়ে যাও নফর। নফর বললে, যে আজ্ঞে হুজুর। নফর এসে রামকানাইয়ের হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলল। যাবার সময় দেওয়ানজির দিকে তাকিয়ে বললে, তাহলে আস্তা বলে নিয়ে যাই? এই সময়ে দেওয়ানের দিকে সে সামান্যক্ষণের জন্য স্থির দৃষ্টিতে চেয়ে রইল। দেওয়ান বললে, নিয়ে যাও। রামকানাই বলিদানের পাঠার মতো নফরের সঙ্গে চললেন। লোকটা স্বভাবত নির্বোধ। এখনই যে নফরমুচির জোরালো হাতের শ্যামচাঁদের ঘায়ে তার পিঠের চামড়া ফালা ফালা হয়ে যাবে
সে সম্ভাবনা কানে শুনলেও বুদ্ধি দিয়ে এখনো হৃদয়ঙ্গম করে উঠতে পারেননি। আস্তাবলে দাঁড় করিয়ে নফর ক্ষীণ চন্দ্রালোকে রামকানাইয়ের দিকে ভালো করে চেয়ে বললে, কঘা খাবা? আমারে মেরো না বাবা, আমার বাত শ্লেষ্মর অসুখ আছে, আমি তাহলে মরে যাব। মরে যাও, বাওড়ের জলে ভাসিয়ে দেবানি, তার জন্যই ভাবতে হবে না। অমন কত এ হাতে ভাসিয়ে দিয়েছি, পিছন ফিরে দাঁড়াও। দুঘা মাত্র শ্যামচাঁদ খেয়ে রামকানাই মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলেন। নফর কোথা থেকে একটা চটের থলে এনে রামকানাইয়ের গায়ে ফেলে দিলে। তার ধুলোয় রামকানাইয়ের মুখের ভেতর ভর্তি হয়ে দাঁত কিচকিচ করতে লাগলো। পিঠে তখন ওদিকে নফর সজোরে শ্যামচাঁদ চালাচ্ছে ও মুখে শব্দ করছে, 2, 3, 4। 10 ঘা শেষ করে নফর বললে, যাও, বেরাম্ভন মানুষ, সাহেব বললি কি হবে? তুমি মরে যেতে 10 ঘা শ্যামচাঁদ খেলে। রাত্রিরে এখান থেকে নড়বা না, সামনে এসে ছোট সাহেব দেখলি ছুটি। রামকানাই বাকি রাতটুকু মরার মতো পড়ে রইলেন আস্তাবলের মেঝেতে। ভবানী বাড়ুজ্যে সকালে বাড়ির সামনে বকুলতলায় দাঁড়িয়ে আছেন। আজ হাটবার, চাল কিনবেন। নীলু বলে দিয়েছে একদম চাল নেই। এমন সময়ে তিলু 1 বছরের খোকাকে এনে তার কাছে দিতে গেল। ভবানী বললেন, এখন দিও না, আমি একটু মামার কাছে যাব, যাও নিয়ে যাও। খোকা কিন্তু ইতিমধ্যে মার কোল থেকে নেমে পড়ে ভবানীর কোলে যাবার জন্য দুহাত বাড়াচ্ছে। তিলু নিয়ে যাবার চেষ্টা করতে সে কাঁদতে লাগলো ও ছোট্ট ডান হাতখানা বাড়িয়ে বাবাকে ডাকতে লাগলো, দিয়ে যাও, দিয়ে যাও, দাঁড়াও, ওই তো দিনু বুড়ি আসছে, দেখে নাও তো চালটা। ভবানী ছেলেকে কোলে করলেন। খোকা আনন্দে তার কান ধরে বলতে লাগলো, ই গুণ, আঙ্গুল দিয়ে পথের দিকে দেখিয়ে দিলে। ভবানী বললেন, না, এখন তোমার বেড়াবার সময় নয়, ও বেলা যাব। খোকা ওসব কথা বোঝে না, সে আবার আঙ্গুল দিয়ে পথের দিকে দেখিয়ে বললে, ইহ, না, এখন না। তিলু বললে, যাচ্ছেন তো মামা শ্বশুরের ওখানে, নিয়ে যান না সঙ্গে। খোকা ততক্ষণে বাবার পৈতের গোছ ছোট্ট মুঠোতে ধরে পথের দিকে টানছে, আর তারপরেই কান্নার সুর। তিলু বললে, যাও যাও, আহা, আপনার সঙ্গে বেড়াতেও ভালোবাসে। কেন, ওর 3 মা, আমি না হলে চলে না? না গো, রান্নাঘরে যখন থাকে তখন থাকে থাকে কেবল আঙ্গুল তুলে বাইরের দিকে দেখায়, মানে আপনার কাছে নিয়ে যেতে বলে। এমন সময়ে দিনু বুড়ি চালের ধামা কাঁধে করে নিয়ে ওদের কাছাকাছি এসে পড়তেই ওরা বললে, দেখি কি চাল। দিনু বুড়ির বয়স 80-র ওপর, চেহারা ভারতচন্দ্র বর্ণিত জরতিবেশিনী অন্নদার মতো, এমনকি হাতের ছোট্ট লড়িটি পর্যন্ত। ওদের কাছে এসে একগাল হেসে ধামা নামিয়ে বললে, ডবল নাগরা দিদিমণি, আর কে, জামাই? তিলু বললে, হ্যাঁ গো, দর কি? পয়সা। না, 1 আনা করে হাটে দর গিয়েছে। না দিদিমণি, তোমাদের খেয়ে মানুষ, তোমাদের ফাঁকি দেবানি। 6 পয়সা না দাও, 5 পয়সা দিও। 1 মুঠো নিয়ে চিবিয়ে দেখো কেমন মিষ্টি, হাঁকর কোরার মতো। চলো বাড়ির মধ্যে, পয়সা কিন্তু বাকি থাকবে। ওই দেখো, তাতে কি হয়েছে, ওবেলা দিও। ওবেলা না, মঙ্গলবারের এদিকে হবে না, তাই দিও। এই ফাঁকে খোকা খপ করে 1 মুঠো চাল ধামা থেকে উঠিয়ে নিয়ে মুখে পুরে দিলে। কিছু কিছু পড়ে গেল মাটিতে। ভবানী ওর হাত থেকে চাল কেড়ে নিয়ে বললেন, হাঁ করো, হাঁ করো খোকা। খোকা অমনি আকাশ পাতাল বড় হাঁ করলে। এটা তিলু খোকাকে শিখিয়েছে, কারণ যখন তখন যা তা সে 2 আঙুলে খুঁটে তুলে সর্বদা মুখে পুড়ছে। ওর মা বলে, হাঁ করো খোকন, লক্ষ্মী ছেলে, কেমন হাঁ করে। অমনি খোকা আকাশ পাতাল হাঁ করে অনেকক্ষণ থাকবে। সেই ফাঁকে ওর মা মুখে আঙুল পুড়ে মুখের জিনিস বার করে ফেলবে।
আজকাল সে হাঁ করে বলে আ। ওর মা বলে, থাক থাক, অত হাঁ করতে হবে না। ভবানী বাড়ুজ্যে খোকনের মুখ থেকে আঙ্গুল দিয়ে সব চাল বের করে ফেলে দিলেন। এমন সময় পথের ওদিক থেকে দেখা গেল ফণি চক্রবর্তী আসছেন, পেছনে ভবানীর মামা চন্দ্র চাটুর্যে। ভবানী বললেন, তিলু, তুমি দিনু বুড়িকে নিয়ে ভেতরে যাও, খোকাকেও নিয়ে যাও। ওরা দুজন আসছেন, তিলু খোকাকে নিতে গেল, কিন্তু সে বাবার কোল আঁকড়ে রইল, দু হাতে বাবার গলা জাপটে ধরে, মুখে তারস্বরে প্রতিবাদ জানাতে লাগলো। তিলু বললে, ও আপনার কোল থেকে কারো কোলে যেতে চায় না, আমি কি করব? ভবানী হাসলেন। এই খোকাকে তিনি কত বড় দেখলেন এক মুহূর্তে। বিজ্ঞ পণ্ডিত ছেলে, টোল খুলে কাব্য দর্শন ভক্তিশাস্ত্র পড়াচ্ছে ছেলেদের, সৎ ধার্মিক, ঈশ্বরকে চেনে। হবে না? তার ছেলে কিনা, খুব হবে, দেশে দেশে ওকে চিনবে, জানবে। সেই মুহূর্তে তিলুকেও দেখলেন দিনু বুড়ির আগে আগে চলে গিয়ে বাড়ির ছোট্ট দরজার মধ্যে ঢুকে গেল। কি নতুন চোখেই ওকে দেখলেন যেন। মেয়েরাই সেই দেবী যারা জন্মের দ্বার পথের অধিষ্ঠাত্রী, অনন্তের রাজ্য থেকে সসীমতার মধ্যেকার লীলা খেলার জগতে অহরহ আত্মাকে নিয়ে আসছে। ভবানী বললেন, শোনো তিলু। কি? খোকাকে নেবে? ও যাবে না বললাম যে। একটু দাঁড়াও দেখি, দাঁড়াও ওখানে। আহা হা, ঢং। মুচকি হেসে সে হেলে দুলে ছোট্ট দরজা দিয়ে বাড়ি ঢুকল। কি শ্রী! মা হওয়ার মহিমা ওর দেহে অমৃতের বসুধারা সিঞ্চন করেছে। ফণি চক্রবর্তী বললেন, বসো বাবাজি। সবাই মিলে বসলেন। ভবানী বাড়ুজ্যে তামাক সেজে মামা চন্দ্র চাটুর্যের হাতে দিলেন। ফণি চক্রবর্তী বললেন, বাবাজি, তোমাকে একটা কাজ করতে হবে। কি মামা? তোমাকে একবার আমার বাড়ি যেতে হবে। আমি একবার গয়া আকাশে যাব ভাবছি, তোমার মামাও আমার সঙ্গে যাবেন। তুমি তো বাবা সব জানো এদিকের পথঘাট, কোথা দিয়ে যাব, কি করব। হেঁটে যাবেন? নয়তো বাবা পালকিকে আমাদের জন্য ভাড়া করে নিয়ে আসছে, হেঁটেই যাব। এখান থেকে যাবেন? ওরকম বললেই হবে না। ঈশ্বর বৈষ্ণব সে তো আমাদের সঙ্গে যাবে, সে কিছু কিছু জানে। তবে তুমি হলে গিয়ে জাহাজ, তোমার কথা শুনলি তুমি ওবেলা আমাদের বাড়ি গিয়ে চাল ছোলা ভাজা খাবে, অনেকে আসবে শুনতি। ভবানী বাড়ুজ্যে বাড়ির মধ্যে এসে তিলুকে বললেন, হোগো, ভূতের মুখে রাম নাম। কি গো? ফণি চক্রবর্তী আর মামা চন্দ্র চাটুর্যে নাকি যাচ্ছেন গয়া কাশী। এবার তোমার দাদা না বলে বসেন তিনিও যাবেন। তিলুর পেছনে পেছনে নীলু বিলুও এসে দাঁড়িয়েছিল। নীলু বললে, কেন, দাদা বুঝি মানুষ না? বেশ, মানুষ তো বটেই, তবে আমি আর সকালবেলা গুরুনিন্দেটা করব? আমার মুখ দিয়ে আর কথা নাই বেরুলো। বিলু বললে, হা হারে, কি যে কথার ভঙ্গি! কবির গুরু ঠাকুর হরু, হরু ঠাকুর এলেন, দিদি কি বলো? তিলু চুপ করে রইল। স্বামীর সঙ্গে তার কোনো বিষয়ে দ্বিমত নেই, থাকলেও কখনো প্রকাশ করে না। গ্রামের লোকও তিলুর স্বামী ভক্তি নিয়ে বলাবলি করে, এমনটি নাকি এদেশে যায়নি। দু একজন দুষ্টু লোকে বলে, আহা, হবে না। বলে, কুলিনের কন্যে আমি নাগর খুঁজে ফিরি, দেশ দেশান্তরে তাই ঘুরে ঘুরে মরি। কুলিন কন্যের ভাতার জুটল বুড়ো বয়সে, তাই আবার ছেলে হয়েছে। ভক্তি কি অমনি আসে? যা হতো না তাই পেয়েছে, ওদের বড় ভাগ্যি। বুড়ো ধুমড়ি বয়সে বর জুটেছে। শ্রোতাগণ ঘাটিয়ে আরো শোনবার জন্যে বলে, তবু বর তো? হ্যাঁ, বর বই কি, আর তার ভুল? তবে? কি তবে? বড্ড বেশি বয়স। যাও যাও, কুলিনের ছেলের আবার বয়স। সবাই কিন্তু এখানে একমত হয় যে ভবানী বাড়ুজ্যে সত্যি সুপাত্র এবং সৎ ব্যক্তি। কেউ এ গায়ে ভবানী বাড়ুজ্যের সম্বন্ধে নিন্দের কথা উচ্চারণ করেনি। যে পাড়াগাঁয়ের চণ্ডীমণ্ডপের মজলিসি ঘটে
ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত বাদ যান না, সেখানে সবার কাছে অনিন্দিত থাকা সাধারণ মানুষ পর্যায়ের লোকের কম্য নয়। ভবানী বাড়ুজ্যে সন্ধ্যের আগেই ফণী চক্রবর্তী চণ্ডীমণ্ডপে গিয়ে বসলেন। কার্তিক মাস, বেলা পড়ে একদম ছায়া নিবিড় হয়ে এসেছে। ভ্যারেন্ডা গাছের বেড়া, চারা বাগানের শেওড়া আকন্দের ঝোপ, বনমরচে লতার ফুলের সুগন্ধ বিকেলের ঠান্ডা বাতাসে। ফণী চক্রবর্তীর বেড়ার পাশে তারই ঝিঙে খেতে ফুল ফুটেছে সন্ধেতে। শালিখের দল কিচকিচ করছে চণ্ডীমণ্ডপের সামনের উঠোনে, কার্তিক শাল ধানের গাদার ওপরে। ফণী চক্রবর্তীর সেকেলে চণ্ডীমণ্ডপ। একটা বাহাদুরি কাঠের গায়ে খোদাই করা লেখা আছে, শ্রী শিবসত্য চক্রবর্তী কর্তৃক সন 1172 সালে মাধব ঘরামি ও অক্রুর ঘরামি তৈরি করিল এই চণ্ডীমণ্ডপ। ইহা ঠাকুরের ঘর জানিবা। সুতরাং চণ্ডীমণ্ডপের বয়স প্রায় 100 বছর হতে চলেছে। অনেক দূর থেকে লোকে এই চণ্ডীমণ্ডপ দেখতে আসে। খড়ের চালের ছাঁচ ও পাট শলা বাখরির কাজ, ছাঁচ পরনের বাঁশের কাজ, মটকায় 2 লড়াইয়ে পায়রার খড়ের তৈরি। ছবি দেখে দেখে লোকে তারিফ করে, এমন কাজ এখন নাকি প্রায় লুপ্ত হতে বসেছে এদেশে। দিনু ভট্টাচ বললেন, আরে এখন হয়েছে সব ফাঁকি। সাহেব শুভর বাংলো করছে নীলকুঠিতে, তাই দেখি সবাই ভাবে অমন করব। এখন যে খড়ের ঘরের রেওয়াজ উঠেই যাচ্ছে, এমন পাকা ঘরামি বা আজকাল কই। রূপচাঁদ বললেন, সেদিন রাজারামের এক ভাইপো বলেছে সাহেবদের দেশে নাকি কলের গাড়ি উঠেছে, কলে চলে। কাগজে ছাপা করা ছবি নাকি সে দেখে এসেছে। দিনু বললেন, কলে চলে বাবাজি? তাই তো শুনলাম, কালে কালে কতই দেখব। আবার শুনেছ খুড়ো, মেটে তেল বলে একরকম তেল উঠেছে, পিদিমে জলে, দেখে এসেছে সে কলকেতায়। বাদ দাও, বলে কলির কেতা কলকেতা। আমাদের সর্ষের তেলই ভালো, রেড়ির তেলই ভালো। মেটে তেল কাঠের তেলে আর দরকার নেই বাবাজি। হ্যাঁ বলো ভবানী বাবাজি, একটু রাস্তাঘাটের খবর দাও দিনি। বলো একটু, তুমি তো অনেক দেশ বেরিয়েছ, পাহাড়গুলো কিরকম দেখতে বাবাজি? রূপচাঁদ মুখুজ্জে দিনুর হাত থেকে হুঁকো নিতে নিতে বললেন, থাক, পাহাড়ের কথা এখন থাক। পাহাড় আবার কিরকম? মাটির ঢিবির মতো আবার কি? দেবনগরের গড়ের মাটির ঢিবি দেখনি? ওই রকম, হয়তো একটু বড়। ভবানী বললেন, দাদামশাই, পাহাড় দেখেছেন কোথায়? দেখিনি, তবে শুনেছি। ভবানী এতগুলো বয়োবৃদ্ধ ব্যক্তির সামনে তামাক খাবেন না, তাই হুঁকো নিয়ে আড়ালে চলে গেলেন। ফিরে এসে বললেন, কোথায় আপনারা যেতে চান? ফণী চক্রবর্তী বললেন, আমরা কিছুই জানি নে। ঈশ্বর বোষ্টম সে তো গিরি করে, সে নিয়ে যাবে বলেছে। সে আসুক, বসো, তাকে ডাকতি লোক গিয়েছে। ফণী চক্রবর্তীর বড় মেয়ে বিনোদ এই সময়ে চাল ছোলা ভাজা তেল নুন মেখে বাটিতে করে প্রত্যেককে দিয়ে গেল। তারপর নিয়ে এলো প্রত্যেকের জন্য 1 ঘটি করে জল। এর বাড়িতে সন্ধ্যের মজলিসে চাল ছোলা ভাজার বাধা ব্যবস্থা, দা কাটা তামাক অবারিত, রোজ 150 আন্দাজ তামাক পড়ে। ফণী চক্রবর্তীর চণ্ডীমণ্ডপের সান্ধ্য আতিথেয়তা এ গাঁয়ে বিখ্যাত। ঈশ্বর বোষ্টম এসে পৌঁছল। ভবানী তাকে বললেন, কোন পথ দিয়ে এদের নিয়ে যাবে গয়াকাশী? ঈশ্বর গড় হয়ে প্রণাম করে বললে, আগে তা যদি জিজ্ঞেস করলেন তবে বলি, বর্ধমান স্তক বেশ যাব, তারপর রাস্তা ধরে সোজা এগিয়ে গয়া। বেশ, কি রাস্তা? এগে ইংরেজি কথায় বলে গ্যাংটাং রাস্তা, আমরা বলি অহিল্যে বাইয়ের রাস্তা। কতদিন ধরে শ্বেতগিরি করছো? তা 20 বছর। একা তো যাইনি, শ্বেতর দল আছে। বর্ধমান থেকে যায়, চাকদহ থেকে, উলো থেকে যায়। এক আছে ধীরচাঁদ বৈরিগি, বাড়ি হুগলি। আর এক আছে কুমুদিনী জেলে, বাড়ি হাজরাপাড়া, ওই হুগলি জেলা। রূপচাঁদ মুখুজ্জে বললেন, কুমুদিনী জেলে? মেয়ে মানুষ?
একে হ্যাঁ, তিনি মেয়ে মানুষ হলেই কি হবে, কত পুরুষকে যে জব্দ করেছেন আর কি বলবো। রূপও তেমনি, জগদ্ধাত্রী প্রীতি মেয়ে। ভবানী বাড়ুজ্জে বললেন, ও ঠিকই বলছে। বর্ধমান দিয়ে গিয়ে ওখানে শেরশার বড় রাস্তা পাওয়া যায়। অহল্যাবাইটাই বাজে, ওটা নবাব শেরশার রাস্তা। কোথাকার নবাব? মুর্শিদাবাদের নবাব, সিরাজউদ্দৌলার বাবা। দিনু ভট্টাচ বললেন, তা হ্যাঁ বাবাজি, এখনো নাকি সাহেব কোম্পানি মুর্শিদাবাদের নবাবকে খাজনা দেয়? ভবানী বললেন, তা হবে, ওসব আমি তত খোঁজ রাখিনি। আজ দুজন সন্ন্যাসীর কথা বলবো আপনাদের, শুনে বড় খুশি হবেন। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তাই বলো বাবাজি, ওসব নবাব টবাবের কথায় দরকার নেই। আমি তো কুয়োর মধ্যেই যেমন ব্যাঙ আছে তেমনি আছে পড়ে, পয়সা নেই যে বিদেশে যাব। বাবাজি ভয়ও পাই, কোথাও চিনি নে, গাঁ থেকে বেরুলেই সব বিদেশ বিভুঁই। চাকদা পর্যন্ত গিয়েছি গঙ্গা স্নানের মেলায়, আর ওদিকে গিয়েছি নদে শান্তিপুর। ইছামতি দিয়ে নৌকো পেয়ে রাসের মেলায় নারকোল বিক্রি করতে গিয়েছিলাম বাবাজি, বেশ তো পয়সা লাভ করেছিলাম সেবার। সবাই ভবানীকে ঘিরে বসলেন। দিনু ভট্টাচ এগিয়ে এসে একেবারে সামনে বসলেন। ভবানী বললেন, আপনারা জানেন, কিছুদিন আগে আমার একজন গুরু ভাই এসেছিলেন, ওর আশ্রম হলো মির্জাপুর। দিনু ভট্টাচ বললেন, সে কোথায় বাবাজি? পশ্চিমে, অনেক দূর, সে আপনারা বুঝতে পারবেন না। চমৎকার পাহাড় জঙ্গলের মধ্যে সেখানে এক সাধু থাকেন, আমাদের বাঙালি সাধু। তার নাম ঋষিকেশ পরমহংস। ছোট্ট একখানা ঝুপড়িতে দিনরাত কাটান। নির্জন বনে শিরীষ ফুল আর কাঞ্চন ফুল ফোটে, ময়ূর বেড়ায়, পাহাড়ি ঝর্ণার ধারে আমলকি গাছে আমলকি পাকে। রূপচাঁদ মুখুজ্জে আবেগ ভরে বললেন, বাহ বাহ, আমরা কখনো দেখিনি এমন জায়গা। দিনু ভট্টাচ বললেন, পাহাড় কাকে বলে তাই দেখলাম না জীবনে বাবাজি, তাই আবার ঝর্ণা। চন্দ্র চাটুর্যে বললেন, তুমি সেখানে গিয়েছো বাবাজি? ভবানী বললেন, আমি পরমহংস মহারাজের কাছে 6 মাস ছিলাম, তিনিই আমার গুরু। তবে মন্ত্র দীক্ষা আমি নিইনি, তিনি মন্ত্র দেন না কাউকে। মহারাজ কোথাকার? তা নয়, এদের মহারাজ বলে ডাকা বিধি। ও, সেখানে জঙ্গলে খেতে কি? আমলকি, বেল, বুনো আম, আর এত আতার জঙ্গল পাহাড়ে। 2 ঝুড়ি 10 ঝুড়ি পাকা আতা জঙ্গলের মধ্যে গাছের তলায় রোজ শেয়ালে খেত, সুমিষ্ট আতা। তেমন এখানে চক্ষেও দেখেননি আপনারা। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তাই বলো বাবাজি, ঈশ্বর বোষ্টমকে সেই হদিশটা দেও দেখি, খুব করে আতা খেয়ে আসি। চন্দ্র চাটুর্যে বললেন, আরে দূর কর আতা, ওইসব সাধু সন্ন্যাসীর দর্শন পেলে তো ইহজন্ম সার্থক হয়ে গেল। বয়স হয়েছে, আর আতা খেলি কি হবে ভায়া? তারপর বাবাজি? তারপর সেখানে কাটালুম 6 মাস। সেখান থেকে গেলুম বিষ্ঠুর, বাল্মীকি আশ্রমে। রূপচাঁদ মুখুজ্জে বললেন, বাল্মীকি মুনি, যিনি মহাভারত লিখেছিলেন? দিনু ভট্টাচ বললেন, তবেই তুমি সব জানো। বাল্মীকি মুনি মহাভারত লিখতে যাবেন কেন? লিখেছিলেন রামায়ণ। ঠিক। তারপর সে আশ্রমেও এক সাধুর সঙ্গে কিছুদিন কাটালাম। রূপচাঁদ বললেন, সেখানে যাবার হদিশটা দেও বাবাজি। সে গৃহীলোকের দ্বারা হবে না, বিশেষ করে ঈশ্বর বোষ্টমের সঙ্গে গেলে হবে না। ও আর কত দূর আপনাদের নিয়ে যাবে? বর্ধমানে গিয়ে বড় রাস্তা ধরে আপনারা চলে যান গয়া, সেখান থেকে কাশী, কাশী থেকে যাবেন প্রয়াগ। প্রয়াগে সাবেককালে ভরদ্বাজ মুনির আশ্রম ছিল। কুম্ভ মেলার সময় সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসেন। আমি গত কুম্ভ মেলার সময় ছিলাম, কিন্তু যাওয়া বড় কষ্ট। হেঁটে যেতে হবে আমাদের এতটা পথ। শেরশাহ নবাবের রাস্তার ধারে মাঝে মাঝে সরাইখানা আছে, সেখানে যাত্রীরা থাকে, রেঁধে বেড়ে খায়। রূপচাঁদ মুখুজ্জে বললেন, চাল ডাল সব পাবেন সরাইতে।
দোকান আছে, তবে দল বেঁধে যাওয়াই ভালো, পথে বিপদ আছে। কিসের বিপদ? সব রকম বিপদ। চোর ডাকাত আছে, ঠগি আছে। বর্ধমান ছাড়িয়ে গয়া পর্যন্ত সারা পথে দারুণ বন পাহাড়, বড় বড় বাঘ ভাল্লুক এসব আছে। হো বাবা! ঈশ্বর বোষ্টম বললে, উনি ঠিকই বলেছেন। সেবার খাবরাপোতা থেকে একজন যাত্রী গিয়েছিল গয়ায় যাবে বলে। ওদিকের এক জায়গায় সন্ধেবেলা তিনি বললেন হাত মুখ ধুতি যাব। আমার কথা শুনলেন না। আমরা এক গাছতলায় 24 জন আছি। তিনি মাঠের দিকে পলাশ গাছের ঝোপের আড়ালে ঘটি নিয়ে চললেন। ব্যাস, আর ফিরলেন না, ভাগে নিয়ে গেল। সবাই একসঙ্গে বলে উঠলেন, বলো কি? হ্যাঁ, সে রাত্রিরে কি মুশকিল, কান্নাকাটি পড়ে গেল। সকালে কত খুঁজে তেনার রক্তমাখা কাপড় পাওয়া গেল মাটির মধ্যে। তারে টানতি টানতি নিয়ে গিয়েছিল, তার দাগ পাওয়া গেল। রূপচাঁদ বললেন, সর্বনাশ। এমন সময় দেখা গেল নালু পাল এদিকে আসছে। নালু পালকে একটা খেজুর পাতার চাটাই দেওয়া গেল বসতে, কারণ সে আজকাল বড় দোকান করেছে, ব্যবসাতে উন্নতি করেছে, বিয়ে থাও করেছে সম্প্রতি। তার দোকান থেকে ধারে তেল নুন এদের মধ্যে অনেককেই আনতে হয়। তাকে খাতির না করলে উপায় নেই। দিনু বললেন, এসো নালু, বসো। কি মনে করে? নালু গড় হয়ে সবাইকে একসঙ্গে প্রণাম করে জোড়হাতে বললে, আমার একটা আবদার আছে, আপনাদের রাখতে হবে। আপনারা নাকি তীর্থে যাচ্ছেন শুনলাম। একদিন আমি ব্রাহ্মণ তীর্থযাত্রী ভোজন করাবো, আমার বড় সাধ। এখন আপনারা অনুমতি দিন, আমি জিনিস পাঠিয়ে দেব চক্রবর্তী মশাইয়ের বাড়ি। কি কি পাঠাবো হুকুম করেন। চন্দ্র চাটুর্যে আর ফণী চক্রবর্তী গায়ের মাতব্বর, তাঁদের নির্দেশের ওপর আর কারো কথা বলার জো নেই এই গ্রামে, এক অবশ্যই রাজারাম রায় ছাড়া। তাকে নীলকুঠির দেওয়ান বলে সবাই ভয় করলেও সামাজিক ব্যাপারে কর্তৃত্ব নেই। তিনিও কাউকে বড় একটা মেনে চলেন না, অনেক সময় যা খুশি করেন। সমাজপতিরা ভয়ে চুপ করে থাকেন। চন্দ্র চাটুর্যে বললেন, কি ফলার করাবে? নালু হাত জোড় করে বললে, আগে যা হুকুম। আধমন সরু ছিঁড়ে দই, খাড়গুড়, ফেনি বাতাসা, কলা, আখ, মঠ আর। ফণী চক্রবর্তী বললেন, মুরকি? মঠ কত? 250 দিও। কেষ্টময়রা ভালো মঠ তৈরি করে, ওকে আমাদের নাম করে বলো। শক্ত দেখে কড়া পাকের মঠ করে দিলে ফলালের সঙ্গে ভালো লাগবে। চন্দ্র চাটুর্যে বললেন, দক্ষিণে কত দেবে ঠিক করো। আপনারা কি বলেন? তুমি বলো ফণী ভায়া, সবই তো আমি বললাম, এখন তুমি কিছু বলো। ফণী চক্রবর্তী বললেন, 1 সিকি করে দিও আর কি। নালু বললে, বড় বেশি হচ্ছে কর্তা, মরে যাব। 20 জন ব্রাহ্মণকে 20 সিকি দিতে হলে। মরবে না, আমাদের আশীর্বাদে তোমার ভালোই হবে। একটি ছেলেও হয়েছে না? আগে সে আমার ছেলে নয়, আপনারই ছেলে। চন্দ্র চাটুর্যে অন্যদিকে মুখ ফিরিয়ে হাসলেন। নালুপাল শেষে একটি দুয়ানি দক্ষিণেতে রাজি করিয়ে বাইরে চলে গেল, বোধহয় তামাক খেতে। এইবার চন্দ্র চাটুর্যে বললেন, হ্যাঁ ভায়া, নালু কি বলে গেল? কি? তোমার স্বভাব চরিত্রের এতদিন যাই থাক, আজকাল বুড়ো বয়সে ভালো হয়েছে বলে ভাবতাম। নালুর বউয়ের সঙ্গে ভাবসাব কতদিনের। সবাই হো হো করে হেসে উঠল। রাগে ফণী চক্রবর্তী জোরে জোরে তামাক টানতে টানতে বললেন, ওই তো চন্দরদা, এখনো মনের ছন্দ গেল না। চন্দ্র চাটুর্যে কিছুক্ষণ পরে ভবানীকে বললেন, বাবা, নালু পালের ফলার কবে হবে তুমি দিন ঠিক করে দাও। ভবানী বাড়ুজ্জে বললেন, নালু পালের ফলারের কথায় মনে পড়ল মামা একটা কথা। ঝাঁসির কাছে ভরসুদ বলে একটা জায়গা আছে, সেখানে অম্বিকা দেবীর মন্দিরে কার্তিক মাসে মেলা হয় খুব বড়। সেখানে আছি, ভিক্ষে করে খাই। কাছে এক রাজার ছেলে থাকেন, সাধু সন্ন্যাসীর বড় ভক্ত। আমাকে বললেন, কি করে খান? আমি বললাম, ভিক্ষে করি। তিনি সেদিন থেকে দুজনের উপযুক্ত ভাত, রুটি, তরকারি, দই, পায়েস, লাড্ডু পাঠিয়ে দিতেন।
যখন খুব ভাব হয়ে গেল, তখন একদিন তিনি তার জীবনের কাহিনী বললেন আমার কাছে। জয়পুরের কাছে উড়িয়ানা বলে রাজ্য আছে। তিনি তার বড় রাজকুমার। তার বাপের আরও অনেক বিয়ে, অনেক ছেলেপিলে। মিতাক্ষরা মতে বড় ছেলেই রাজ্যের রাজা হবে বুড়ো রাজার পরে। তাই জেনে ছোট রানী সৎ ছেলেকে বিষ দেয় খাবারের সঙ্গে। দিনু ভট্টাচ বলে উঠলেন, হে যে রামায়ণ বাবাজি! তাই অর্থ আর যশ মান বড় খারাপ জিনিস মামা, সেই জন্যেই ওসব ছেড়ে দিয়েছিলাম। তারপর শুনুন, এমন চক্রান্ত আরম্ভ হলো, রাজবাড়িতে থাকা চলল না। তিনি তার স্ত্রী পুত্র নিয়ে ভরসুদ গ্রামে একটা ছোট বাড়িতে থাকেন। নিজের পরিচয় দিতেন না কাউকে। আমার কাছে বলতেন রাজা হতে তিনি আর চান না। রাজরাজড়ার কাণ্ড দেখে তার ঘেন্না হয়ে গিয়েছে রাজপদের ওপর। ফণি চক্রবর্তী বললেন, তখনও তিনি রাজা হননি কেন? বুড়ো তখনও বেঁচে, তার বয়স প্রায় ৮০। এই ছেলেই আমার সমবয়সী। আহা, অনেক দিন পরে আবার সে কথা মনে পড়ল। অম্বিকা দেবীর মন্দিরে পূর্ব দিকের পাথর বাঁধানো চাতালে বসে জ্যোৎস্না রাত্রে দুজনে গল্প করতাম। সেসব কি দিনই গিয়েছে। সামনে মস্ত বড় পুকুর, পুকুরের ওপারে রামজির মন্দির। কি সুন্দর জায়গাটি ছিল। তার ছোট সৎমা বিষ দিয়েছিল খাবারের সঙ্গে। কেবল এক বিশ্বস্ত চাকর জানতে পেরে তাকে খেতে বারণ করে। তিনি খাওয়ার ভান করে বলেন যে তার শরীর কেমন করছে, মাথা ঝিমঝিম করছে, এই বলে নিজের ঘরে শুয়ে পড়েন গিয়ে। ছোট সৎমা শুনে হেসেছিল। তাও তিনি শুনেছিলেন সেই বিশ্বস্ত চাকরের মুখে। সেই রাত্রেই তিনি রাজবাড়ি থেকে পালিয়ে আসেন। কারণ শুনলেন ভীষণ ষড়যন্ত্র চলেছে ভেতরে ভেতরে। ছোট রানীর দল তাকে মারবেই। বুড়ো রাজা, অকর্মণ্য ছোট রানীর হাতে খেলার পুতুল। দিনু ভট্টাচ বললেন, না পালালি মঘা এড়াবি কঘা, অমন সব মা সব করতে পারে। বাবা, শুনেও গা কেমন করে। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তারপর? তারপর আর কি, আমি সেখানে ২ মাস ছিলাম। এই ২ মাসের প্রত্যেক দিন ২টি বেলা অম্বিকা মন্দিরের ধর্মশালায় আমার জন্য খাবার পাঠাতেন। কত জ্ঞানের কথা বলতেন। দুঃখ করতেন যে রাজার ছেলে না হয়ে গরিবের ঘরে জন্মালে শান্তি পেতেন। আমার সঙ্গে বেদান্ত আলোচনা করতেন। তার স্ত্রীকেও আমি দেখেছি। অম্বিকা মন্দিরে পুজো দিতে আসতেন। রাজপুত মেয়ে, খুব লম্বা আর জোয়ান চেহারা, নাকে মস্ত বড় ফাঁদি নথ। একদিন দেখি ফড়শি টেনে তামাক খাচ্ছেন। রূপচাঁদ মুখুজ্জে অবাক হয়ে বললেন, মেয়ে মানুষে? ও দেশে খায়, রেওয়াজ আছে। বড় সুন্দর চেহারা, যেন জোরালো দুর্গা প্রতিমা, অসুর মারলেই হয়। আমি ভাবতাম, না জানি এর সেই সৎ শাশুড়িটি কেমন, যিনি একেও জব্দ করে রেখেছেন। ২ মাস পরে আমি ওখান থেকে বিচুর চলে এলাম কানপুরের কাছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে একদিন দেখেছিলাম অম্বিকা পুজো করতে। তারপর শুনেছিলাম ইংরেজিদের সঙ্গে লড়াই করতে গিয়ে ঝাঁসির রানী মারা পড়েছেন। পরমা সুন্দরী ছিলেন, তবে ও দেশের মেয়ে, জোয়ান চেহারা। বলো কি বাবাজি, এ যে সব অদ্ভুত কথা শোনালে! মেয়ে মানুষে যুদ্ধ করলে কোম্পানির সঙ্গে? ওসব কথা কখনো শুনিনি। কোন দেশের কথা এসব? শুনবেন কি মামা, গা ছেড়ে কখনো কোথাও বেরুলেন না তো, কিছু দেখলেনও না। এবার যদি যান। এই সময়ে নালুপাল আবার ব্যস্ত হয়ে এসে ঢুকল। সে বাড়ি চলে যাবে। হাটবার, তার অনেক কাজ বাকি। দিনটা ধার্য করে দিলে সে চলে যেতে পারে। ভবানী বাড়ুজ্জে বললেন, সামনের পূর্ণিমার রাত্রে দিন ধার্য রইল। কি বলেন মামা, সেদিন কারো অসুবিধে হবে? রূপচাঁদ মুখুজ্জে বললেন, আমার বাতের ব্যামো। পূর্ণিমেতে আমি লক্ষ্মীর দিব্যি খাবো না। তাতে কোনো ক্ষতি নেই। ফল, দুধ, মঠ এসব খাবো। ওই দিনই রইল ধার্য। ঈশ্বর বোষ্টম এতক্ষণ চুপ করে ভবানীর গল্প শুনছিল, কোনো কথা বলেনি। এইবার সে বলে উঠল, আপনারা যে কোথাকার রানীর কথা বললেন,
লড়াই করলেন কাদের সঙ্গে? ও কথা শুনে আমার কেবলই মনে পড়ছে কুমুদিনী জেলের কথা। দিনু ভট্টাচ বললেন, বসো, কিসে আর কিসে, কোথায় সেই কোথাকার রানী লক্ষ্মীবাই আর কোথায় কুমুদিনী জেলে, কেডা সে? ঈশ্বর বোষ্টম একেবারে উত্তেজনার মুখে উঠে দাঁড়িয়েছে। দু হাত নেড়ে বললে, আগে ও কথা বলবেন না খুড়ো ঠাকুর, আপনি কুমুদিনী জেলেকে জানেন না, দেখেননি, তাই বলছেন। তার যদি দেখতেন তবে আপনারে বলতি হতো, হ্যাঁ, সে একখানা মেয়ে ছেলে বটে, এই দশাশই চেহারা, দেখতিও 10 ভুজে পীরতিমের মতো, তেমনি সাহস আর বুদ্ধি। একবার আমাদের মধ্যেই দুজনের ভেদ বমির ব্যারাম হলো গয়া যাবার পথে। নিজের হাতে তাদের কি সেবাটা করতি দেখলাম, মায়ের মতো। একবার গয়ালি পান্ডার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করলেন যাত্রীদের টাকা মোচড় দিয়ে আদায় করা নিয়ে। সে কি চেহারা! বললে, তুমি জানো আমার নাম কুমুদিনী, আমি ফি বচ্চর 200 যাত্রী গয়ায় নিয়ে আসি, গোলমাল করবা তো এই সব যাত্রী আমি অন্য গয়ালি পান্ডার কাছে নিয়ে যাব। পান্ডা ভয়ে চুপ, আর কথাটি নেই। শেখদের মান না রাখলেই যাত্রী হাত ছাড়া হয়, বুঝলেন না? অমন মেয়ে মানুষ আমি আর দেখিনি। কেউ কাছে ঘেঁষে একটু ফষ্টি নষ্টি করুক দেখি, বাবা, কারু সাধ্য আছে? নিজের মান রাখতে কি করে হয় তা সে জানে। ভবানী বাড়ুজ্জে বললেন, একবার নিয়ে এসো না এখানে দেখি। ভবানীর কথায় সবাই সায় দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আনো না, তোমার তো জানা শোনো, আমরা দেখি একবার। ঈশ্বর বোষ্টম চুপ করে রইল। দিনু ভট্টাচ বললেন, কি, পারবে? আগে তার মান বেশি, শেঠদের তিনি মোড়ল, আমার কথায় তিনি এখানে আসবেন না। বাড়িও অনেক দূর, সেই হুগলি জেলায়, গাঁ জানি নে। আমরা সব একবার ওই ফি কার্তিক মাসে বর্ধমান শহরে কেবল চক্করটি সরাইয়ে। আপনারা যদি তীর্থে যান তবে তো তেনার সঙ্গে দেখা হবেই। চললাম এখন তাহলে। ভবানী বাড়ুজ্জে বললেন, এখানে জঙ্গলের মধ্যে এক যে সন্ন্যাসিনী আছে, খেপি বলে ডাকে, আপনারা কেউ গিয়েছেন? গিয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। ফণি চক্রবর্তী বললেন, ওসব জায়গায় ব্রাহ্মণের গেলে মান থাকে? শুনেছি সে মাগি নাকি যাতে বুনো, তুমিও বাবাজি সেখানে আর যেও না। মাফ করবেন মামা, ওখানে আপনাদের মান আমি রাখতে পারবো না। ভগবানের নাম করলে সব সমান, বুনো আর ব্রাহ্মণ কি মামা? ফণি চক্রবর্তী আশ্চর্য হয়ে বললেন, বুনো আর ব্রাহ্মণ সমান? সবাই অবাক চোখে ভবানীর দিকে চেয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রচাটুর্যে বললেন, হই দুঃখেই তো রাজা না হয়ে ফকির হয়ে রইলাম বাবা। সবাই হো হো করে হেসে উঠল তার কথায়। ফণি চক্রবর্তী বললেন, দাদার আমার কেবল রগড় আর রগড়, তারপর আসল কথা ঠিকঠাক হোক, কে কে যাচ্ছ, কবে যাচ্ছ, নালুপাল কবে খাওয়াবে ঠিক করো। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তুমি আর চন্দ্রভায়া তো নিশ্চয়ই যাচ্ছ। একেবারে নিশ্চয়ই। আর কে কে যাবে ঈশ্বর? ঈশ্বর বোষ্টম বললে, জেলে পাড়ার মধ্যে যাবে ভগীরথ জেলের বড় বউ, পাগলা জেলের মা, আমাদের পাড়ার নরহরির বউ, আপনারা দুজন, হামিদপুর থেকে 7 জন, সব আমাদের খদ্দের। পূর্ণিমের পরের দিন রওনা হওয়া যাবে। আমাকে আবার বর্ধমানে বীরচাঁদ বৈদিগী আর কুমুদিনী জেলের দলের সঙ্গে মিশতে হবে কার্তিক পুজোর দিন। রানীগঞ্জে এক সরাই আছে, সেখানে 2 দিন থেকে জিরিয়ে নিয়ে তবে আবার রওনা। রানীগঞ্জের সরাইতে 2-3 দল আমাদের সঙ্গে মিলবে, সব বলা কওয়া থাকে। রূপচাঁদ মুখুজ্জে বললেন, আমি বড় ছেলেটারে বলে দেখি, সে আবার কি বলে, আমার আর সে জুত নেই ভায়া। ভবানীর মুখে শুনে বড় ইচ্ছে করে ছুটে চলে যাই সে সন্ন্যাসী ঠাকুরের আশ্রমে। ওইসব ফুল ফোটা, আমলকি গাছে আমলকি ফল, ময়ূর চড়ছে, বড় দেখতে ইচ্ছে করে। কখনো কিছু দেখলাম না বাবাজি জীবনে। ঈশ্বর বোষ্টম বললে, যাবেন মুখুজ্জে মশাই, আমার জানাশোনা আছে সব জায়গায়, কিছু কম করে নেবে পান্ডারা।
চন্দ্রচাটুর্যে বললেন, তাই চলো ভায়া, আমরা 5 জন আছি, একরকম করে হয়ে যাবে, আটকাবে না।